পাপিয়াদির বাড়িটা অনেকটা তিনতলা কটেজের মতো, খুব সুন্দর দেখতে। আমরা সবাই দোতলায় চলে গেলাম। নিচের তলাটা পুরনো আসবাবপত্র আর কাজের লোকের জায়গা। বাড়ির পাশে বেশ বড় ফাঁকা মাঠ, কিছুটা দূরে একটা ছোট শাখা নদীর অংশ বয়ে যাচ্ছে। সবসময় জল থাকে না, ওপরে পাহাড়ি বৃষ্টি হলে বৃষ্টির জল গর্জন করে বয়ে যায়, সেটা বাড়িতে বসেই শোনা যায়। চারিদিক সবুজ, অনেক দূরে চা বাগান দেখা যাচ্ছে, সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ। বৌদি আর আমি একটু ফ্রেশ হয়ে চা খেতে খেতে এইসব দৃশ্য দেখছিলাম। হঠাৎ পাপিয়াদি ডেকে বলল, চলো আবির, তোমাকে তোমার রুম দেখিয়ে দিই, একটু রেস্ট করো। আমি বললাম, আমার এই সুন্দর ব্যালকনিতেই হয়ে যাবে, এত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাম। পাপিয়াদি মুখে হাসি নিয়ে ব্যালকনিতে এসে স্টিলের রেলিংয়ে হাত রেখে দূরে, অনেক দূরে তাকিয়ে একটা বড় দীর্ঘশ্বাস নিয়ে বলল, শুধু সবুজ আর সবুজ, অন্য রং নেই। চায়ের শেষ চুমুকটা দিয়ে বললাম, অন্য রং খুঁজে নিলেই হলো। জানো তো, যে কোনো রঙের পেছনে অনেক রঙের অবদান থাকে। পাপিয়াদি অনিচ্ছায় একটু হেসে বলল, হয়তো থাকে, চলো, তোমাকে আর বড় বড় কথা বলতে হয় না। আমি চায়ের কাপটা বৌদির হাতে দিয়ে পাপিয়াদির পেছনে বিড়বিড় করতে করতে অন্য রুমে যাচ্ছি। হঠাৎ রিয়া ছাদের উপর থেকে ডাক দিল, আবির আঙ্কেল, এদিকে এসো, দেখে যাও একবার শুধু। ওয়াও, পুরো। আমি সঙ্গে সঙ্গে ছাদে গেলাম। সত্যি সুন্দর। ওদের টেরেসটা একটা ছোট্ট রুম আছে, সেখানে একটা দোলনা লাগানো, সেখান থেকে আরও সুন্দর লাগছে চারদিক। রিয়া বলল, বলছিলাম না দারুণ জায়গা। সত্যি রে। আচ্ছা পাপিয়াদি, আমি একটা রিকোয়েস্ট করব তোমায়। পাপিয়াদি বলল, অবশ্যই। আমি এই রুমটায় থাকবো, প্লিজ পাপিয়াদি। এটা পরিষ্কার করা নেই তো, আর এটাতে রাতে ঠান্ডা লাগবে বেশ। ও তোমাকে ভাবতে হবে না, আমি পরিষ্কার করে নেব, আর ঠান্ডা আমার লাগে না, প্লিজ প্লিজ। পাপিয়াদি বলল, আচ্ছা দাঁড়াও, মেরোই ভাইকে বলি। মেরোই ওদের কাজের লোকের নাম, ও এসে সেটাকে পরিষ্কার করে দিল, আর আমার তলপি তলপা এনে দিল 3 তলার এই রুমটাই। আমি চেঞ্জ করে নিতে গেলাম, স্নান করতে গেলাম। বৌদি বলল, কি আবির, বোর লাগছে না তো? পাগল, এত সুন্দর জায়গায় বোর লাগবে কেন? যাও স্নান করে নাও, আমাদের সবার হয়ে গেছে। আমি ঢুকলাম ওদের বাথরুমে, বেশ সুন্দর একটা বাথরুম। অন্যের বাথরুমে ঢুকলে মনটা কেমন যেন একটু কামোত্তেজনার সাড়া দেয়। আমার তো এরকম হয়, আপনাদের কার কার এরকম হয় জানাবেন। দরজা লক করে সমস্ত কিছু খুলে দিলাম, শাওয়ার চালিয়ে নিজেকে এগিয়ে দিলাম। সারা রাতের ক্লান্তি যেন জলের স্রোতের সাথে বয়ে যাচ্ছে নিচের দিকে। হাত দিয়ে নিজেরটা একবার দেখে নিলাম, সাদা সাদা দাগ হয়ে আছে। পাপিয়াদির সাথে বাসের সেই মুহূর্তটা মনে পড়ে গেল। আমার প্রিকাম শুকিয়ে এরকম হয়েছে। চামড়াটা পুরোটা খুলে একটু বডি ওয়াশ হাতে নিয়ে মাখিয়ে নিলাম। কয়েকবার কচলাতেই একটু একটু ফুলতে শুরু করলো। মনে হলো পাপিয়াদিও এই শাওয়ারের নিচে একইভাবে যদি স্নান করত। সঙ্গে সঙ্গে আমার মহারাজ নিজের রূপ ধারণ করলো। খুব আস্তে আস্তে পুরোটা এগিয়ে পিছিয়ে লোহার মতো শক্ত হয়ে উঠল। আমিও হাত দিয়ে কচলাতে লাগলাম, ভাবতে থাকলাম পাপিয়াদির বাঁশের মধ্যে সব কিছু খোলা, উরু ছোঁয়া, বাঁশের ভেতর নানান খুনসুটি, এইসব ভাবতে ভাবতে চোখ বন্ধ হয়ে এলো। সারা শরীর কাঁপিয়ে এক কাদা জিনিস ছিটকে পড়ল ফ্লোরে। চোখ বন্ধ অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, আবার শাওয়ারের নিচে এলাম, ভালো করে স্নান করে বেরিয়ে এলাম একটা ফুরফুরে মেজাজ নিয়ে। কিছুক্ষণ পরে দুপুরের খাওয়া শেষ করে রিয়া আর আমি পাপিয়াদির রুমে বিছানায় গা ফেলে
নানান ফটো অ্যালবাম দেখছি, কথা বলছি। কিছুক্ষণ পর বৌদি আর পাপিয়াদি এলো, ওরাও আমাদের সাথে জয়েন করলো। আমি উঠতে যাচ্ছিলাম তো পাপিয়াদি বাধা দিয়ে বলল, থাক থাক, রেস্ট করো, আমরা এই তো পাশে বসলাম। একদিকে রিয়া আর পাপিয়াদি, আর অন্যদিকে আমি আর বৌদি, ঠিক বাসের সিটে বসার মতো। রিয়া তো বলেই উঠল, আমরা ঠিক এইভাবেই বাসেও বসেছিলাম, কিন্তু এখন একটু চেঞ্জ। রিয়া এসিটা আরও একটু কম করে চাদর টেনে আনলো, সবাই ঢাকা নিয়ে নিলাম। আমার সামনে রিয়া আমার পায়ের আঙুলগুলো টেনে শয়তানি করে আমার পাটাকে কোলবালিশের মতো করে শুয়ে মোবাইল দেখছে বৌদি। এরই মধ্যে ঘুম ঘুম ভাব। আমি তাকালাম পাপিয়াদির দিকে। পাপিয়াদি মোবাইলে ব্যস্ত। চাদর ঠিকঠাক করার বাহানায় আমি পাপিয়াদির পা দুটো একটু নিজের দিকে টেনে নিলাম, কিন্তু পাপিয়াদি একবারও আমার দিকে তাকিয়ে নিজের পা বৌদির দিকে সরিয়ে নিল। আমি ভাবলাম, কি হলো ব্যাপারটা? পাপিয়াদি কি রাগ করলো? আমি মোবাইলে ব্যস্ত হলাম। কিছুক্ষণ পর দেখি রিয়াও ঘুমিয়ে গেছে। আস্তে করে রিয়ার বুক থেকে নিজের পাগুলো বার করতে রিয়া ওপাশ ফিরে গেল। আমার সুবিধে হলো। পাপিয়াদির দিকে ঘুরে আমি এবার পাপিয়াদির পাগুলো ঠিক রিয়ার মতো করে কোল বালিশের মতো ধরলাম। পাপিয়াদি একটু ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি ছাড়লাম না। পায়ের পাতায় একটা কিস করলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে পায়ের পাতাগুলো। একটা হাত হাঁটু পর্যন্ত নিয়ে গেলাম। আমার হাতটা ফট করে ধরে ফেললো। এবার আমি পায়ের পাতার বুড়ো আঙুলটা মুখে পুড়ে চুষতে লাগলাম, আর পাপিয়াদি অন্য পা দিয়ে সেটাকে বাধা দিতে গিয়ে সজোরে মারলো আমার নাক আর ঠোঁটে ঠিক মাঝে দুম করে। আমি সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে চেপে ধরলাম আমার মুখ। বেরিয়ে এলাম চাদরের বাইরে। আমার দিক বিদিক শূন্য হয়ে যাওয়ার জোগাড়। কি করব বুঝতে পারছি না। কিছুক্ষণ ওইভাবে থাকার পর হাত সরালাম, দেখি রক্ত। পায়ে খুব জোরে সুরসুরি পাওয়ার জন্য এটা করেছে। বুড়ো আঙুলের নখে লেগেছে, না হলে কাটতো না। আমি ওইভাবেই চাপা দিয়ে চাদর সরিয়ে বিছানা থেকে নেমে পড়লাম। পাপিয়াদি বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, কিন্তু যে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে সেটা বোঝেনি। আমি সোজা আমার রুমের বাইরে ওয়াশ বেসিনে আয়নায় দেখতে গেলাম। দেখি বেশ জোরেই লেগেছে, রক্ত বেশ ভালোই পড়ছে। রাস্তা সিঁড়িতেও পড়েছে কয়েক ফোঁটা। হাতটা ধীরে ধীরে সরিয়ে মুখে একটু জল নিতেই এত জ্বালা করে উঠলো, আমার ঠাকুরদার কথা মনে পড়ে গেল। উফ, সে কি জ্বালা রে ভাই! চোখ দিয়ে জল বেরিয়ে এলো। মনে মনে নিজেকে গালি মেরে বললাম, ঠিক হয়েছে, তোমার খুব সেক্স চেপেছে না? এদিকে পাপিয়াদি ব্যাপারটা বোঝার জন্য আস্তে আস্তে বিছানা থেকে উঠে ডাইনিং টেবিলে জল খেতে খেতে আমাকে লক্ষ্য করতে করতে সিঁড়িতে রক্ত দেখে দ্রুত ছাদে চলে আসে। দেয়ালে লাগানো বেসিনে আমি পেছন ফিরে মুখে জল দিচ্ছিলাম। আমাকে ডাকতে আমি ফিরছি না দেখে নিজেই আমার একদম সামনে এসে আমার কাঁধ ধরে নিজের দিকে ফেরাই, আর আমার পুরো রক্তাক্ত মুখ দেখে নিজেই নিজের মুখে হাত দিয়ে দুপা পিছিয়ে যাই। ইস, সরি আবির, আমি বুঝতে পারিনি ওভাবে লেগে যাবে। অ্যাকচুয়ালি তুমি যেভাবে করলে আমার খুব সুরসুরি আছে পায়ে, আর তুমি যাগ্গে। উফ, কি অবস্থা! ইটস ওকে পাপিয়াদি, ভুলটা আমারই ছিল। আই এম ডিজার্ভ ইট। ও ঠিক হয়ে যাবে। নো আবির, আই এম সরি। জল দিয়ে মোটামুটি একটু রক্ত পাওয়াটা বন্ধ হলে আমি বেসিনে লেগে থাকা রক্তের ছিটে ফোঁটা আর রাস্তায় পড়ে থাকা দাগগুলো ঠিক করছি। পাপিয়াদি বাধা দিচ্ছে, কিন্তু কোনো কথা না বলে আমি নিজের মনে ওই কাজগুলো করে যাচ্ছি। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হব। রিয়া ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে, তোমরা ছাদে কি করছো? রিয়াকে বললাম, আমি ঘুম চোখে সিঁড়ি বেয়ে রুমে আসছিলাম। রাস্তায় এই খোলা জানলাটা খেয়াল করিনি। সজোরে ধাক্কা মেরেছি, তাই একটু কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। ও তো সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব বলে দিল। বৌদিও দৌড়ে এলো, সব দেখলো শুনলো সমস্ত ঘটনা। ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটে দিলাম। কিছুক্ষণ পরে একটু ঠিক হলো, কিন্তু বেশ অনেকটা ফুলে গেছে। সন্ধেবেলা সামনে একটা লোকাল ডক্টরের কাছে গেলাম আমি আর বৌদি। যদিও যাবার দরকার ছিল না, তাও জোর করেই আমাকে পাঠালো। একটা লোশন দিয়ে পরিষ্কার করে দিল, আর শুধু 500 টাকার মেডিসিন কিনে বাড়ি আসতে হলো। আমার মনে মনে একটু অভিমান হলো। আমি নিজে থেকেই চুপচাপ হয়ে গেলাম।
বুঝলাম যা করছি হয়তো ঠিক করছি না, তাই হয়তো এটা হলো। সবাই তো আর একরকম হয় না। চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে সর্বপ্রথম আমি আমার ছোটোবেলার কুকুরটাকে ফিরিয়ে আনতে চাইতাম। নিজের রুমে গিয়ে সিগারেটের প্যাকেটে নিয়ে ছাদের এক কোণায় গিয়ে ধরিয়ে নিজেকে একটু রিল্যাক্স করছি। পেছন থেকে রিয়া এলো। দোলনায় বসে বসে এটা ওটা নানান কথা বলছে। আমি একটা কথারও উত্তর দিলাম না। ও কিছুক্ষণ পর আমার সামনে এসে খুব ফিসফিস করে বলছে, ব্যথা করছে? মাথা নেড়ে বললাম, একটা কিস করে দেবো, ঠিক হয়ে যাবে। আমার মুখে এক ফোঁটাও এক্সপ্রেশন চেঞ্জ হলো না। রিয়া কি বুঝলো জানি না, ও চলে গেল। কিছুক্ষণ পরে বৌদি এলো আইসক্রিম নিয়ে। এটা খেয়ে নাও, তোমার জন্য আনালাম। আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। ব্যথা করছে বাবু? আমার একই উত্তর। বৌদি বলল, একটু আইসক্রিম আমার মুখের কাছে দিতে গেল আমি মাথা নাড়লাম। বৌদির হাতটা ধরে তার নিজেই মুখে দিয়ে দিলাম। অনেক চেষ্টা করেও এক ফোঁটাও আমি খেলাম না। এদিকে রাত যত বাড়ছে একটু একটু শীত বাড়ছে। আমি আমার রুমে গেলাম। ল্যাপটপ খুলে কিছু অফিসের কাজ ছিল, সেগুলো করতে করতে রাত হয়ে গেল। বৌদিরা পাড়ায় কারো বাড়ি গেছিল, আমি জানি। বলছিল যেতে, কিন্তু এই ফেস নিয়ে কারো বাড়ি যাওয়া যায়? রাত তখন 10টা। বৌদি রুমে এলো। খাবে চলো, তোমার জন্য স্যুপ করেছি। আমি আবার মাথা নাড়লাম। বৌদি খুব আস্তে করে বললাম, তোমরা খেয়ে নাও, আমারটা ঢাকা দিয়ে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। বৌদি বলল, গরম থাকবে না তো? ও ঠিক আছে। বৌদি আমার গালে একটা কিস করে, রাগ করেছো আমার উপর? আমি আবার মাথা নাড়লাম। বৌদি অনেক বুঝিয়েও আমাকে খাওয়াতে রাজি করাতে পারল না, ফেরত গেল। আমি আবার ল্যাপটপে চোখ রাখলাম। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি বৌদি নিচে গিয়ে বলছে, খুব লেগেছে মনে হয়, মনটা খারাপ হয়ে আছে, এরকম করে না, এত চুপচাপ কোনো দিন আমি দেখিনি। ওর সাথে বকবক করতে করতে আমি হাঁপিয়ে উঠি। আজ সে ছেলেকে নিজেই চিনতে পারছি না। আমি রুম থেকে ভাবছি, কেউ না বুঝুক, একজন ঠিক বুঝছে কি হয়েছে, কেন আমি এরম করছি। এদিকে কাজ করতে করতে তার ভালো লাগছে না। অনেক রাতও হয়েছে, খুব খিদে পাচ্ছে, সঙ্গে ঘুমও পাচ্ছে। নিচে বাথরুম থেকে ঘুরে এলাম। সবাই নিজের নিজের রুমে ঘুমোচ্ছে, সঙ্গে ঘুমও পাচ্ছে। নিচে বাথরুম থেকে ঘুরে এলাম। সবাই নিজের নিজের রুমে ঘুমোচ্ছে। দেওয়াল ঘড়ি টিকটিক আওয়াজ শোনা যাচ্ছে। ডাইনিং টেবিলে আমার স্যুপ ঢাকা দিয়ে রাখা আছে। আবার ফিরে এসে একটা সিগারেট নিয়ে ছাদের ওই নদীর দিকটায় চলে গেলাম। চাঁদের আলোয় চিকচিক করছে নদীর জল, হালকা হালকা হাওয়া চলছে। সিগারেটের ধোঁয়াটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ডান দিকে উড়ে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে শুনতে পাচ্ছি। খুব ভালো একটা পরিবেশ। রাতে আমার খুব ভালো লাগে। মোবাইলটা বার করে দেখলাম 12টা বাজে। না, এবার ঘুমোতে হবে। কাল সবাই মিলে সাইট সিন দেখতে যাবে। না, আমার জন্য ওদের সময়টা খারাপ করলে চলবে না। সকাল থেকে আমি ঠিক হয়ে যাব। যেটা পাবো না সেটা নিয়ে না ভাবাই ভালো। শুধু একটা জিনিস খারাপ হলো, পাপিয়াদির কাছে আমি ছোট হয়ে গেলাম। যাকগে, এইসব ভাবতে ভাবতে সিগারেটে শেষ হয়ে এসেছে, ফেলতে যাব। এক মুহূর্তের জন্য খুব ভয় পেয়ে গেলাম। পেছনে পায়ের আওয়াজ। পরক্ষণে বুঝলাম বৌদি এসেছে। ঠিক না ঘুমিয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছে। ফিরে দেখি পাপিয়াদি একটা নাইট গাউন পরে আছে। সঙ্গে সঙ্গে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলাম। আমতা আমতা করে খুব আস্তে, ও পাপিয়াদি, তুমি ঘুমাওনি? না, ঘুম আসছে না। ব্যথাটা কমেছে তোমার? আমি মাথা নাড়লাম। মেডিসিন খেয়েছো? না, খাবো, আর একটা লাগাবো। সরি আবি, আমি বুঝতে পারিনি। পাপিয়াদির চোখে চোখ রেখে, আই এম সরি, প্লিজ আমাকে ভুল ভেবো না। আমি তো তোমার জন্য রঙের খোঁজে রামধনু আনতে গেছিলাম, কিন্তু ধনুকের তীরটা আছে সেটা খেয়াল করিনি। সরি গো, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। পাপিয়াদি বলল, ঘরে চলো, এখানে ঠান্ডা লাগবে। আমি তোমার স্যুপটা নিয়ে এসেছি গরম করে। আমার খিদে নেই পাপিয়াদি। একদম চুপ,
একটাও কথা বলবে না। আমি যেটা বলবো সেটা শুধু শুনবে। আমি বাধ্য ছেলের মতো আগে আগে গেলাম, পেছনে পাপিয়াদি। রুমে এসে আমার সামনে দাঁড়িয়ে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, আর আমিও কোনো কথা না বলে বসে বসে খাচ্ছি। আমার ঘাড়ের কাছে এখনও একটু রক্তের দাগ লেগে আছে, সেটা মুছে দিয়ে আমার মাথার চুল ঠিক করে আদর করে দিচ্ছে। মনে হচ্ছে কত পুরনো পরিচয়। ইচ্ছে করছে পাপিয়াদিকে এই মুহূর্তেই জড়িয়ে ধরি, কিন্তু সেটা আর সম্ভব না। আমি মাথা নিচু করে আছি। পাপিয়াদি হাতের পাত্রটা সাইড টেবিলে রেখে দু হাতে আমার মুখটা উপরে তুলে নিতেই দেখলো আমার চোখের কোণায় জল। আমার চোখ ঝাপসা হয়ে এলো। আমার চোখগুলো মুছে আমার কপালে একটা কিস করলো। আমি এটা আশা করিনি। আমি যেন স্বর্গ খুঁজে পেলাম। পাপিয়াদির ঠোঁটের ছোঁয়ায় আমার মাথা থেকে সারা শরীর বিদ্যুতের তরঙ্গের মতো বয়ে গেল। ঠোঁটের স্পর্শে যে এত তীব্রতা থাকে সেটা আমার জানা ছিল না। আমি থাকতে না পেরেই পাপিয়াদিকে জড়িয়ে ধরি। পাপিয়াদি আরও একটু আমার সামনে এগিয়ে আসে। আমার মাথার চুলে বিলি কাটতে কাটতে আমাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। সাথে ছোট ছোট দু একটা কিস করে মাথার চুলে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলে, সরি আবির, আমি বুঝতে পারিনি। এক্সট্রিমলি সরি বাবু। আমার মুখ তখন পাপিয়াদির স্তনের মাঝে বুকের সাথে পিষ্ট হয়ে মনের কথা শুনতে ব্যস্ত। পাপিয়াদির বুকের ভেতরটা যেন হাজার গুণ জোরে দৌড়াচ্ছে। আমারও কিছু কম যায় না। কিছুক্ষণ এইভাবে থাকার পর আমি বেরিয়ে এলাম। পাপিয়াদির বাহুবন্ধন থেকে তাকালাম ওর মুখের দিকে। পাপিয়াদিরও চোখে জল। আমি মুছিয়ে দিতে যাব আমার হাত দুটো ধরে হাতের তালুতে হাতের পাতায় কিস করতে করতে আমার মুখের কাছে একদম সামনে এসে আমার কেটে যাওয়া জায়গাটা খুব ভালো করে দেখে ঠোঁটের এক কোণায় একটা আলতো করে কিস করলো। চোখে আবার ঠোঁটে। এবার আমিও অনুভব করলাম পাপিয়াদির পাপড়ির মতো ঠোঁটের স্বাদ। নিচের ঠোঁটটা মুখের মধ্যে চুষে টেনে নিলাম। চুষতে থাকলাম বেশ কিছুক্ষণ। মুহূর্তের মধ্যেই আমার ব্যথা কোথায় উধাও হয়ে গেল। ভুলেই গেছি কোথাও আমার ব্যথা লেগেছিল। এদিকে পাপিয়াদি জীবনের প্রথম কোনো পুরুষের কাছে নিজেকে সঁপে দিয়ে জ্বলে উঠেছে যেন। নিঃশ্বাসের গরম বাতাস তার যথেষ্ট প্রমাণ। নিচে ঠোঁট থেকে উপরের ঠোঁট এইভাবে আলিঙ্গন করতে করতে আমার হাত পৌঁছলো কোমরে। পাতলা গাউনের উপর দিয়ে খামচে ধরলাম নরম তুলতুলে চর্বি। আরও সামনে টেনে নিলাম পাপিয়াদিকে। এলো পাথারে চুমুতে চুমুতে লাল হয়ে উঠল ওর মুখ। পাপিয়াদি নিজের চোখ বন্ধ করেই আমাকে অবাক করে নিজের রসালো জিভ ধীরে ধীরে আমার মুখে ঢুকিয়ে দিল। এতে যেন আগুন হাওয়া লাগার মতো আমিও জ্বলে উঠলাম। প্রাণ ভরে গোলাপি জিভের স্বাদ, ঠোঁট ছেড়ে ঘাড়ের কানের লতি। আমার নিঃশ্বাসে গরম হাওয়ার সঙ্গে অনভিজ্ঞ চুমুতে পাপিয়াদি নিজেকে আর সামলাতে পারছিল না। আমার হাতের সামনে ছিল রুমের সুইচ বোর্ড। উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে টপ করে সুইচটা অফ করে দিলাম। গল্পটি এখানেই সমাপ্ত হলো।